দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ নির্বাচন মহারাষ্ট্রে। মহাজুতি বনাম মহাবিকাশ আঘাড়ি। মারাঠা সাম্রাজ্যের দখল কার হাতে? एक है तो सेब है, एक है तो एक है तो एक है तो किसको आप एक कर रहे हो, किसको सेव कर रहे हो? इस राज्य की पूरी जनता आपके नहीं है क्या? इस देश की पूरी जनता आपकी नहीं है? हम सेफ है महाराष्ट्र। মহারাষ্ট্রে মহারণ কি বলছে সমীকরণ? মোদির সেফ বার্তা, বিরোধীদের আক্রমণ, কোন অঙ্কে মসনদ জয়? 2014 ও 2019-এর বিধানসভা নির্বাচনের ছবিটা ঠিক কেমন ছিল? 2014 ও 2019-এর বিধানসভা নির্বাচন। 2014-তে 260 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 122টি আসনে জেতে বিজেপি। 60টি আসনে দ্বিতীয় ও 56টি আসনে তৃতীয় স্থানে ছিল পদ্ম শিবির। 2019-এ বিজেপি 164টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, জয় পায় 105টি আসনে। 53টি আসনে দ্বিতীয় এবং তৃতীয় হয় 4টি আসনে। 2019-এ বিজেপির আসন 17টি কমে যায়। 2019 সালে 37টি আসনে জয়ের ব্যবধান 5000-এর কম। বিজেপি 14 আসনে, এনসিপি 9টি আসনে, শিবসেনা 4টি, কংগ্রেস 4টি, অন্যান্যরা 6টি আসনে 5000-এর কম ব্যবধানে জিতেছিল। এবার নজর 2014 ও 2019-এর ছবিতে। বিজেপি 2014-তে 122টি ও 2019-এ 105টি আসনে জেতে। এর মধ্যে দুবারই 80টি একই আসনে জিতেছে। 2019-এ 42টি পুরনো জেতা আসন হাতছাড়া হয়। 2014-তে হারা নতুন 25টি আসন ফিরে পায়। শিবসেনা 2014-তে 63টি ও 2019-এ 56টি আসনে জেতে। এর মধ্যে দুবারই জিতেছে 36টি একই আসনে। 2019-এ 27টি পুরনো জেতা আসন হাতছাড়া হয়। 2014-তে হারা 20টি নতুন আসন জেতে 2019-এ। কংগ্রেস 2014-তে 42টি ও 2019-এ 44টি আসনে জেতে। এর মধ্যে দুবারই জিতেছে 21টি একই আসনে। পুরনো জেতা আসন 2019-এ হারে 20টি। 2014-তে হারা নতুন আসন 2019-এ জেতে 23টি। এনসিপি 2014-তে 41টি ও 2019-এ 54টি আসনে জেতে। এর মধ্যে দুবারই জিতেছে চেনা 22 আসনে। পুরনো জেতা আসন 2019-এ হারে 19টি। 2014-তে হারা নতুন আসন 2019-এ জেতে 32টি। এই মুহূর্তে মহারাষ্ট্র বিধানসভার রাজনৈতিক সমীকরণ কি? মোট আসন 288, গরিষ্ঠতা পেতে চাই 145টি আসন। মহাজুতি বিজেপি 102, শিবসেনা শিন্ডে গোষ্ঠী 38টি, এনসিপি অজিত গোষ্ঠী 40টি, সমর্থক নির্দল 14 ও অন্যান্য ছোট দল 8 আসন, মোট 202 আসন। মহাবিকাশ আঘাড়ি কংগ্রেস 37, শিবসেনা উদ্ধব গোষ্ঠী 16, এনসিপি শরৎচন্দ্র পাওয়ার 12, অন্যান্য 1 আসন, মোট 66টি আসন। অন্যান্য দল এআইএমআইএম 2, সমাজবাদী পার্টি 2 ও সিপিআইএম এর 1টি আসন রয়েছে, মোট 5 আসন। রাজ্যের বিধানসভায় বর্তমানে 15টি আসন শূন্য। 2024-এর বিধানসভায় কোন দল কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে? মহাজুতি বিজেপি 148, শিবসেনা শিন্ডেপন্থী 83, এনসিপি অজিতপন্থী 54 আসনে ও অন্যান্যরা 3 আসনে প্রার্থী দিয়েছেন। নানা সমস্যায় ময়দানে রয়েছেন বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থীও। মহাবিকাশ আঘাড়ি কংগ্রেস 103, শিবসেনা উদ্ধবপন্থী 94, এনসিপি শরৎচন্দ্র পাওয়ারপন্থী 87, অন্যান্য 4। কয়েকজন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। 2024 লোকসভা নির্বাচনের ছবিটা কেমন ছিল? সদ্য হওয়া লোকসভা আসনে বিজেপি জোট মহাজুতি পায় 17টি আসন। কংগ্রেস জোট মহাবিকাশ আঘাড়ি একজন সমর্থিত নির্দল সহ পায় 31 আসন। লোকসভা ভোটের হিসেবে মহাবিকাশ আঘাড়ি এগিয়ে 163 আসনে, মহাজুতি এগিয়ে 125 আসনে। ভোট প্রাপ্তির দিক থেকে সামান্য এগিয়ে মহাবিকাশ আঘাড়ি, 0.16% ভোট বেশি পেয়েছে তারা। অঙ্কের বিচারে আঘাড়ি এগিয়ে অনেকটাই, তবে প্রতিপক্ষকে পেছনে ফেলার অন্যতম কারণ অশান্ত শত্রু শিবির। অজিত পাওয়ারপন্থী এনসিপির সঙ্গে প্রকাশ্যেই বাগযুদ্ধে জড়িয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস। আবার বিজেপি বেশি আসন পেলে খোয়াতে হতে পারে মুখ্যমন্ত্রী গদি, এই শঙ্কায় কাঁটা একনাথ শিন্ডে।
বিপরীত চিত্র মহাবিকাশ আঘাড়িতে। সেখানে তিনটি দলের পারস্পরিক বোঝাপড়া ক্রমেই বেড়েছে। মহাজুতিতে আশঙ্কা, জোটের সবার ভোট অন্য জোটসঙ্গী পাবে তো? মহাবিকাশ আঘাড়িতে স্বস্তি, ভোট ট্রান্সফার হবে ঠিকঠাকই। কলকাতা টিভি। বিধানসভা ভোটের কয়েক ঘন্টা আগে মহারাষ্ট্রে মহানাটক। 5 কোটি টাকা বিলি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে। মোদি ঘনিষ্ঠ তাওরের থেকে মিলেছে একটি ডায়েরিও, যেখানে 15 কোটি টাকা বিলির বিবরণ রয়েছে বলে দাবি। বঙ্গ বিজেপির অন্যতম পর্যবেক্ষক তাওরে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর দৌড়ে মারাঠা মুখের পাশাপাশি বিজেপির জাতীয় সভাপতি হওয়ার দৌড়েও নাম রয়েছে তাঁর। ইতিমধ্যেই বিনোদ তাওরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। মহারাষ্ট্রে মহানাটক, ভোট কিনতে টাকা বিলি, টাকা বিলির সময় পাকড়াও বিজেপির জাতীয় নেতা, মহা বেকায়দায় বিজেপি শিবির। মারাঠা ভূমে বিধানসভা ভোটের আগেই মহানাটক, ভোট কিনতে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপির জাতীয় নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিনোদ তাওরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদককে হাতে নাতে ধরে ফেলেন মহারাষ্ট্রের বিরোধী শিবিরের নেতারা। অভিযোগ, মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরারের একটি হোটেলে ভোট কিনতে নগদ টাকা বিলি করতে যান বিনোদ তাওরে। ওই হোটেলের সামনে ভিড় দেখে সন্দেহ হয় বিরোধী আঞ্চলিক দল বহুজন বিকাশ আঘাড়ির নেতাদের। বহুজন বিকাশ আঘাড়ির বিধায়ক ক্ষিতিশ ঠাকুর দলীয় সমর্থকদের নিয়ে হোটেলে পৌঁছে যান। এরপর নগদ সহ বিনোদ তাওরেকে ঘিরে ধরেন তারা। নগদ 5 কোটি টাকার পাশাপাশি তাওরের থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে বলেও দাবি। ডায়েরিতে 15 কোটি টাকার বিলির বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে বলে দাবি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে নগদ সমেত বিনোদ তাওরেকে ঘিরে রাখার ভিডিওটি। মহারাষ্ট্র ভোটের আগে এই ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে বিজেপির অন্যতম মারাঠা মুখ তাওরে। শুধু তাই নয়, বিজেপির জাতীয় সভাপতি দৌড়েও রয়েছেন তিনি। বাংলা বিজেপির অন্যতম পর্যবেক্ষক বিনোদ তাওরে। মোদী ঘনিষ্ঠ জাতীয় এই নেতার টাকা বিলির ভিডিও দেখে গেরুয়া শিবিরের তীব্র সমালোচনা করেছে বিরোধী শিবির। বিজেপি কি পরিমাণ টাকা খরচ করে একটা নির্বাচনে, সেটা যে কোনো অন্য দলের কল্পনার বাইরে। ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার যদি সব থেকে বেশি কেউ করতে পারে, সেটা হচ্ছে বিজেপি। আমি নিজে ছিলাম বলে আমি আরো ভালো করে জানি যে তারা মানুষের মতামতকে গ্রাহ্য করে না। তারা টাকার গরম এবং ইডি সিবিআই এর ধমক, এই দুটো দিয়ে তারা নির্বাচন পরিচালনা করতে চায়। এরপরেই ওয়াশিং মেশিনে ধুয়ে ওই জাতীয় সম্পাদক না সাধারণ সম্পাদক কি বলছেন, এরপরে আরো বড় নেতা হয়ে যাবে বিজেপি। কারণ ওদের দুর্নীতি করলে তাকে ক্লিন চিট দেওয়া হয়, ওয়াশিং মেশিনে গিয়ে আরো বড় নেতা হয়ে যাবে। তো এই ভোটকে প্রভাবিত করার জন্য এইসব টাকা ব্যবহারটা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি নিজেই করে। বন্ডের নামে টাকা তুলে সেই তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় সেই কোম্পানিগুলোকে। তো এই দুর্নীতিগ্রস্ত একটা দল তারা এটা করবে। নির্বাচন কমিশন এখন সম্বিত ফিরছে কিনা জানি না, কিন্তু এগুলো দিস আর অল টিপস, মানে আইসবার্গের একটা টিপস অফ আইসবার্গ। বিজেপি বা তৃণমূল জাতীয় দল তারা ভোটে যেতে এরকম টাকা বিলিয়ে গুন্ডামি করে। এই যে ইলেকট্রাল বন্ডে এত হাজার কোটি টাকা যে ওরা পেল, সেটা তো এইভাবেই খরচা করে। ইলেকট্রাল বন্ড এই জন্যই চালু করেছিল। সুতরাং আজকে 5 কোটি টাকা ধরা পড়েছেন, আমার ধারণা সেটা একটা ফ্র্যাকশন, হয়তো দেখবেন 25 কোটি নিয়ে নেমেছিল ভোটে। আরব সাগর পারে মারাঠা ভূমের বিধানসভার দখল ঘিরে জোর লড়াই। ভোট প্রচারে যাওয়ার আগে রাহুল গান্ধীর কপ্টারে চলে তল্লাশি অভিযান। উদ্ধব ঠাকরের ব্যাগ খুলেও চলে খানা তল্লাশি। বিরোধী নেতৃত্বের ক্ষেত্রে বারবার তৎপরতা দেখিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে মহারাষ্ট্রের মহাযুদ্ধের ঠিক কয়েক ঘন্টা আগে দেশের শাসক দলের জাতীয় নেতাকে ঘিরে এ ধরনের অভিযোগ ঘিরে উঠছে অনেক প্রশ্নই। টাকা বিলি না টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ে যাওয়া নেতার ভিডিও ভোট বাক্সে প্রভাব ফেলে? উত্তরের অপেক্ষায় দেশবাসী। কলকাতা টিভি। মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ। মন্দারমণির হোটেল ভাঙার প্রশাসনিক নির্দেশে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কোনো বুলডোজার চলবে না। জেলা প্রশাসন মুখ্য সচিবের সঙ্গে কোনো আলোচনা করেনি বলেই নবান্ন সূত্র খবর। মন্দারমণির হোটেল ভাঙার প্রশাসনিক নির্দেশে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কোনো বুলডোজার চলবে না নির্দেশ মুখ্যমন্ত্রীর। জেলা প্রশাসন মুখ্য সচিবের সঙ্গে কোনো আলোচনা করেনি। নবান্ন সূত্রে এমনটাই জানানো হয়েছে।
শীতকাল মানেই পর্যটনের মরশুম। উইকেন্ডে কাছে পিঠে সমুদ্র সৈকত টানে আমবাঙালিকে। রাজ্যের পর্যটন মানচিত্রে দীঘার পাশাপাশি মন্দারমণিতেও এখন তিল ধারণের জায়গা থাকছে না। ফলে গত কয়েক বছরে বেশ কিছু হোটেল, রিসর্ট, দোকানের সংখ্যা বেড়েছে। অভিযোগ, মন্দারমণিতে গত কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল, রিসর্ট, দোকান বেআইনিভাবে তৈরি করা হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার মন্দারমণিতে 140টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আর তাতেই বিপত্তি, কয়েক হাজার মানুষের রুটি রুজি কঠিন প্রশ্নের মুখে। সিআরজেড অর্থাৎ কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও 4টি মৌজায় 140টি হোটেল, লজ, রিসর্ট এবং হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। 20 নভেম্বরের মধ্যে এসব বেআইনি নির্মাণ ভেঙে পরিষ্কার করার নির্দেশ পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝির। প্রশাসন সূত্রে খবর, 2022 সালে এই বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। কোর্টে দ্বারস্থ হয়েছি, স্টের জন্য আমরা অলরেডি প্রেয়ার করেছি। তাতে আমাদের 20 তারিখে আমাদের ডেট আছে। তো আমরা কোর্টের উপরেই আমরা যাচ্ছি, আমরা টোটালি লিগেলের উপরেই যাচ্ছি। ক্ষতি বলতে আপনি দেখুন, পুরো কালিন্দী অঞ্চলটা অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়বে। আজকে দেখুন গোটা রাজ্য জুড়ে যেখানে কর্মসংস্থানের একটা ব্যাপার খুব আমরা বাজে জায়গায় দেখছি। আমাদের দেশের ছেলেরা বাইরে গিয়ে, বিদেশে গিয়ে কেরালা, চেন্নাই এইসব জায়গায় কাজ করছে। আজকে মন্দারমণিতে অন্তত 1 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে। সেই জায়গায় যদি আজকে হোটেলগুলো ভেঙে যায়, হোটেলই যদি না থাকে, সেখানে রাস্তাঘাট, লাইট এসব নিয়ে আর কি হবে? আদালতের নির্দেশেই ভাঙা হচ্ছে বলে জানান মন্দারমণির বিধায়ক অখিল গিরি। এটা একটা হতে পারে যে এখন তো একটা এই সময়ে পর্যটকরা শীতকালে একটু সমুদ্রের ধারে বেড়াতে আসেন। তাতে মন্দারমণিতে যে পর্যটকরা যারা আসতেন তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে, এবং যারা হোটেলে ব্যবসা করতেন বা পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করতেন সেক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতেই হবে। কিন্তু যেহেতু গ্রিন ট্রাইব্যুনালের আদালতের একটা অর্ডার আছে, ট্রাইব্যুনালের অর্ডার তো কার্যকরী করতেই হবে রাজ্য সরকার। পর্যটকদের ভিড়ের সময় শতাধিক হোটেল এবং দোকান ভেঙে ফেলার এই নির্দেশে চিন্তায় হোটেল মালিক ও ব্যবসায়ীদের মধ্যে। হোটেল মালিক ও ব্যবসায়ীরা তাদের রুজিরুটির বিষয়ে বিকল্প ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন প্রশাসনে। মন্দারমণি থেকে সমীরণ সাউ, কলকাতা টিভি। দামের উপর এবার 87, এমনকি 88% ছাড়ে ওষুধ পাওয়া যাচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির ন্যায্য মূল্যের ওষুধের দোকানে। আগের তুলনায় নতুন টেন্ডারে এই ছাড়ের শতাংশ আরও বেড়েছে। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের তুলনায় এই ছাড়ের পরিমাণ অনেকটাই বেশি। ফলে এমন ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে কিনে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু হয়েছিল ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এর আগে সর্বোচ্চ 68% ছাড় দেওয়া হতো ন্যায্য মূল্যের ওষুধের দোকানের এমআরপির ওপরে। এবার নতুন টেন্ডার পাস হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এই ছাড়ের শতাংশ আরও অনেকটা বেড়েছে। 87 থেকে 88% ছাড় পাওয়া যাচ্ছে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে। সর্বোচ্চ ছাড় পাওয়া যাচ্ছে এসএসকেএম হাসপাতালে, সেখানে 88% ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজে 87% ছাড় দেওয়া হচ্ছে ওষুধের দামের ওপর। ফেয়ার প্রাইস শপে টেন্ডার বেশ কিছুদিন আগে হয়ে গেছে। সবচেয়ে কম বিট যারা দিয়েছিল, মানে সব থেকে বেশি ছাড় দেবে যারা, তারা সিলেক্টেড হয়েছে কি এন্টারপ্রাইজ। 87% ছাড় দিচ্ছে ওরা, ঠিক আছে, অন এমআরপি। সাধারণ লোকের সুবিধা হবে যদি ওষুধের গুণমান বজায় রাখা যায় এবং যদি ছাড়টাকে এনশিওর করে ভালো কোয়ালিটির জিনিস রোগীদের দেওয়া যায়, সাধারণ মানুষ উপকৃত হবে। সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হওয়ার পর থেকেই মানুষের ওষুধ কেনার ক্ষেত্রে অনেকটাই স্বস্তি পাওয়া শুরু হয়। কারণ ওষুধ কিনতে গরিব বা সাধারণ মানুষ আর্থিকভাবে নাজেহাল অবস্থার মধ্যে পড়তেন। কয়েকদিন আগে নতুন করে আবার টেন্ডার হয়েছে, সেখানে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে 87 বা কোথাও 88% ছাড় দেওয়া হচ্ছে ওষুধের দামের ওপর। স্বাভাবিকভাবেই চিকিৎসা খরচ কমছে এবং উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের জন্য অনেকটাই সুবিধাই, কারণ বাইরে তো সব পেশেন্ট তো বাইরে ওষুধ কিনতে পারে না, মানে অনেক দিন তো চিকিৎসায় থাকতে হয় মানুষকে। তাই জন্য এই ন্যায্য মূল্যের ওষুধ দোকান করার পরেই সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে। তো লোকেদের কেনার মতো ক্ষমতা নেই, এখানে হলে অনেক কম পয়সায় আমরা পাচ্ছি, ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছি ওষুধের ক্ষেত্রে।
কেন্দ্রের উদ্যোগে স্বল্প মূল্যে ওষুধ কেনার উদ্যোগ রয়েছে জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে, যেখানে 50% থেকে 90% পর্যন্ত ছাড় দেওয়া হয়। কিন্তু তা এমআরপির ওপর নয়, যা দাম নির্ধারিত থাকে তাই দিতে হয়। শুধু তাই নয়, এ ধরনের ওষুধের দোকান এ রাজ্যে যৎ সামান্যই। এদিক থেকে অনেক এগিয়ে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। নতুন টেন্ডারের পর সেই মূল্য আরও কম দিতে হচ্ছে সাধারণ মানুষকে। নিমাই পান্ডার রিপোর্ট, কলকাতা টিভি। দুর্গাপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত মহিলা নার্সকে হেনস্থার অভিযোগ, আর সেই অভিযোগের পর নিরাপত্তার কথা ভেবেই হাসপাতালে বাড়ানো হয়েছে নজরদারি। আরো 7টি সিসি ক্যামেরা বসানো হয়েছে হাসপাতাল চত্বর জুড়ে। কর্তব্যরত মহিলা নার্সকে হেনস্থার অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার আরো নজরদারি বাড়ানো হয়েছে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে এই ঘটনা ঘটেছিল, যেখানে কর্তব্যরত এক মহিলা নার্স, তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি, এবং তারপরেই নিরাপত্তার কথা মাথায় রেখে আরো জোরদার করা হয়েছে সেখানে নজরদারি ব্যবস্থা। আরো 7টি সিসি ক্যামেরা বসানো হলো হাসপাতাল চত্বর জুড়ে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। সেই কারণেই হাসপাতালের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, আরো নজরদারি বাড়ানো হলো হাসপাতাল চত্বর জুড়ে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা। কর্তব্যরত মহিলা নার্সকে হেনস্থার অভিযোগ, নিরাপত্তার কথা ভেবে আরো জোরদার করা হলো নজরদারি হাসপাতাল চত্বরে। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। মনা, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিল? দেখো অভিক, তুমি জানো যে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে অপ্রীতিকর একটা পরিবেশ তৈরি হয়েছিল, বিশেষ করে গত সোমবার ভোর রাতে। তুমি জানো যে ওখানকার স্থানীয় একজন কাউন্সিলর, তিনি চিকিৎসা করাতে এসেছিলেন এবং তারপরে যেটা অভিযোগ উঠেছিল যে এক কর্তব্যরত নার্সকে তাকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে, তাকে গালিগালাজ করা হয়েছে। এবং তারপরেই ওই কর্তব্যরত নার্স দুবরাজপুর থানায় তিনি একটা রিটেন কমপ্লেন করে এবং তার প্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করে। তারপর থেকেই ওই নার্স কিন্তু আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। দেখো, এরপর বিশেষ করে দুবরাজপুর যে গ্রামীণ হাসপাতাল, সে হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে বিশেষ করে হাসপাতাল চত্বরে নিরাপত্তা আরো কঠোর ব্যবস্থা করতে এবার উদ্যোগ নিল সিসিটিভি ক্যামেরা বসানোর। দেখো, হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হলো সাউন্ড সিস্টেম। যেটা জানতে পারছি আমরা, দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে বিশেষ করে এমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ বা পরিবেশ, সেইগুলোতে মূলত দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে প্রায় 7টি সিসিটিভি জরুরিকালীন বলা যেতে পারে রাতভর তারা জেগে তারা কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু বসেছে। দেখো, মূল ভাবনায় একটা, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিবেশ এড়াতে বা ঠিক কি ঘটনা ঘটছে, কারা আসছেন, সমস্তটা যাতে নজরবন্দি হয়, নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয়, সেই কথা মাথায় রেখে কিন্তু সিসিটিভি বসানো হলো, এটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বিয়ের প্রস্তাবে সায় না দেওয়ায় মেয়ের বাবাকে কুপিয়ে খুন যুবকের। ট্রেনে বাড়ি ফেরার পথে ছিনতাই, নগদ টাকা, সোনার চেন। বসিরহাটের মাটিয়ায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়েছে। গ্রামবাসীদের অভিযুক্ত সহ পরিবারের সবাই পলাতক রয়েছে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সঞ্জিত, কি ঘটনা ঘটেছে? প্রতিবেশী যুবকের বিয়ের প্রস্তাব না মানায় নৃশংসভাবে খুন করা হলো, বিশেষ করে ওই মেয়ের বাবাকে। যে ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনার, যেটা বসিরহাট মহকুমার মাটিয়া থানার যে মালুদুপুর স্টেশনের ঘটনা। তার বাড়ি কোড়াপাড়ায়। বছর 55 এই জব্বার মোল্লা পেশায় একজন সবজি ব্যবসায়ী, প্রতিদিন তার শিয়ালদায় নিয়ে যায় সবজি। গতকালকে অর্থাৎ মঙ্গলবার রাত্রিবেলা ব্যবসায়ী কাজে বাড়ি ফেরার পথে যে রেলগেট রয়েছে মালুদুপুর স্টেশন, সেই রেলগেটের কাছেই পিছন দিক থেকে একদল দুষ্কৃতী তাকে দা দিয়ে কোপায় এবং স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগ, তার কাছে নগদ 60,000 টাকা, একটি সোনার হার ছিল, সেটাও ছিনতাই করেছে দুষ্কৃতীরা। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাল্টা অভিযুক্তের বাড়িতে কিন্তু ভাঙচুর চালায় গ্রামের উত্তেজিত গ্রামবাসীরা। তারা এবং এই ঘটনার জেরে অভিযুক্ত নিজাম মোল্লা
সহ পরিবারের সদস্যরা সবাই পলাতক। এই ঘটনার জেরে একদিকে রেল পুলিশ, যেহেতু রেল লাইনের ধারেই খুন হয়েছে, রেল পুলিশের আধিকারিকরা এবং মাটিয়া থানার পুলিশ যৌথভাবে তারা তদন্ত শুরু করেছেন। এর পিছনে, এই খুনের পিছনে আসল রহস্যটা কি? যে নিজামুল মোল্লার কথা বলা হচ্ছে, যার সঙ্গে বিয়ের প্রস্তাব মানতে নারাজ, সেই যুবতীর কিন্তু গত দুদিন আগে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, মানতে পারছিল না ওই পরিবারের সদস্যরা, এবং প্রায় সময় এই নিজাম মোল্লা কিন্তু হুমকি দিত এবং বারবার বলতো এই ঘটনা। কিন্তু এর সঙ্গে ওই যুবকের কোনো অভিসন্ধি আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে। পাশাপাশি রাতের অন্ধকারে এই ঘটনা ঘটলো, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে মাটিয়া থানার পুলিশ। ধন্যবাদ সঞ্জিত তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সরকারের পক্ষ থেকে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে জমি দিলেও ঘর থেকে বঞ্চিত পরিবার। আবাস তালিকায় নাম নেই শিব নিবাসের বাসিন্দা গোপাল দাসের। অভিযোগ, আবেদনপত্র গ্রহণ করেননি কৃষ্ণগঞ্জের বিডিও। এদিকে 23 ডিসেম্বরের মধ্যেই জেলায় জেলায় আবাস যোজনার টাকা বরাদ্দ শুরুর নির্দেশ দিল পঞ্চায়েত দফতর। 3টি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদনের প্রক্রিয়া। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত তালিকা দেওয়ার নির্দেশ। আবাস বিক্ষোভ চলছে। নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে সরকারের পক্ষ থেকে জমি পেয়েছিলেন শিবনিবাসের বাসিন্দা গোপাল দাস। গোপাল দাস পেশায় দিনমজুর। 1 বছর আগেও আবাস তালিকায় গোপাল বাবুর নাম ছিল। নতুন তালিকা অনুযায়ী চলে সার্ভে প্রক্রিয়া। কিন্তু অভিযোগ, গোপাল বাবুর বাড়িতে কোনো সরকারি আধিকারিকরা যাননি। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের তরফে তাকে জানানো হয় নতুন তালিকায় নাম নেই তার। গোপাল বাবুর সমস্ত নথি সহ কৃষ্ণগঞ্জ বিডিওর কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা তা নিতে অস্বীকার করেন। নাম না থাকায় শাসক দলকে নিশানা শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। নাম ছিল, সে নামটা কেটে দিয়েছে দিয়ে, আর আমার ঘর জানে আমি বিডিও অফিসে গিয়েছিলাম। বিডিও সাহেব আমাকে বলল যে তোমার নাম নেই, তো তোমার ঘর হবে না। নিজ ভূমি এবং নিজস্ব বাড়ি আছে, সেটাতে টিনের বা ঝাপের বেড়া, খুবই দরিদ্র মানুষ যাতে হয় সেই ব্যবস্থা যেন বিডিও অফিস করে। যে আমরা বিরোধী আছি তার জন্য হয়তো বাদ দিতেও পারে। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস বিজেপির উপপ্রধানের তোলা অভিযোগ অস্বীকার করেছেন। 2023-এ আমরা যে পঞ্চায়েত বোর্ড গঠন করে আমরা যারা এসেছি, আমাদের হাত দিয়ে কোনো রকম কোনো লিস্ট হয়নি। এই লিস্টটা বিগত কয়েক বছর আগেকার লিস্ট, এবং ইনকোয়ারি করে কিভাবে কে আছে কে বাদ গিয়েছে আমরা কিছুই বলতে পারবো না। এইটুকু না যদি বলতে পারি, যদি আগামী দিনে যদি কোনো রকম কোনো সুযোগ আসে, অবশ্যই যারা এই লিস্ট ঘর থেকে বঞ্চিত হচ্ছে তাদের প্রায়োরিটিটা আমরা দেখব। কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা অবশ্য স্বীকার করেন যে গোপাল বাবুর কাগজ তিনি জমা নেননি। তালিকার সারবত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। উনি একটা লিস্ট আমাকে দেখাচ্ছিলেন, কিন্তু সেই লিস্টের কোনো সার্বভৌমতা নেই, কারণ এরকম অনেক লিস্ট ঘুরে বেড়াচ্ছে। আমাদের কাছে যা অথেন্টিকেট লিস্ট আছে তার উপরে আমাদের সার্ভে চলছে। আমরা ওনাকে বলেছি যে ওনার যদি নাম থাকে নিশ্চয়ই সার্ভে টিম ওনাদের কাছে গিয়ে সার্ভে করবে। গোপালবাবু কৃষ্ণগঞ্জের প্রশাসনিক স্তর ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে তার সমস্যার কথা জানিয়েছেন। এখন দেখার মাথা গুঁজার ঠাঁই তিনি পান কিনা। 23 ডিসেম্বরের মধ্যেই জেলায় জেলায় আবাস যোজনার টাকা বরাদ্দ শুরুর নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর। 3টি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদনের প্রক্রিয়া। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত তালিকা দেওয়ার নির্দেশ। কলকাতা টিভি। উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেড কালচারে অভিযুক্ত 7 পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্থগিতাদেশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগে বরখাস্ত হন 7 পড়ুয়া। হাইকোর্টের দ্বারস্থ হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়ারা। মামলাকারী অরিত্র রায় সহ 7 জন। মঙ্গলবার সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, আপাতত ছাত্রছাত্রীদের ক্লাস করতে দিতে এবং পরীক্ষায় বসতে দিতে হবে। তবে তারা ক্লাস ও পরীক্ষায় বসা ছাড়া কলেজে অন্য কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবে না। মামলাকারীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ থাকলেও মামলাকারীদের বক্তব্য কলেজ কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে শোনেনি।
বৈঠকে তাদের সঙ্গে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। 5 সপ্তাহ পরে ফের মামলার শুনানি, দুপক্ষকেই হলফনামা জমা দিতে নির্দেশ। অ্যান্টি র্যাগিং কমিটি কোনো কনস্টিটিউট হয়নি। অ্যান্টি র্যাগিং কমিটি শুধু এনকোয়ারি করতে পারে, আর কেউ এনকোয়ারি করতে পারে না। এবং কোনো চার্জশিট দেয়নি, কোনো কাগজ দেয়নি, এবং রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের থ্রেটে এই সাসপেনশন করতে হয়েছে, এই প্রসিডিউরটাকে অ্যাডপ্ট করেছে কোনো হিয়ারিং না দিয়ে। আজকে নর্থ বেঙ্গল কলেজ থেকে কাউন্সিলও অ্যাপিয়ার করে তারা স্বীকার করে নিয়েছে যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা যে প্রেশার ক্রিয়েট করেছিল, সেই প্রেশার ক্রিয়েট করার জন্যই এই ব্যবস্থা ওদের নিতে হয়েছে। তো এরা কাল থেকে ক্লাস করতে পারবে এবং কাল থেকে পরীক্ষা দিতে পারবে। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।